বলবো আর ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে এবং আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর উপজেলার পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে এই সংসদে উপস্থিত সকলের প্রতি আমি আমার শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছি। এই পুনর্গঠনের প্রয়োজনীয়তা বাংলাদেশের রাজনীতিতে বহু আগেই তৈরি হয়েছিল, কিন্তু কোনো একটা রাজনৈতিক প্রশ্ন, একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, সেই অভিজ্ঞতা মধ্য দিয়েই সেই প্রশ্নটা দিনে দিনে গুরুত্ব লাভ করতে থাকে। বাংলাদেশে বেশ কয়েকবার আমরা রাজনৈতিক সংকট দেখেছি, কিন্তু 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের পর থেকে যে সরকার ক্ষমতায় এসেছিল, 2011 সালে সংবিধান সংশোধন করে বাংলাদেশের রাজনীতিতে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে দুর্লভ ঐক্য 1996 সালে তৈরি হয়েছিল নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সেই ব্যবস্থা বাতিল করে দেয় এবং সেখান থেকেই বলা চলে বাংলাদেশে একটি নতুন করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের সূত্রপাত ঘটে এবং সেই অভিসন্ধি পরিষ্কারভাবে পরবর্তী প্রতিটি সময়ের মধ্যেই আমরা দেখতে পাই যে দিনে দিনে শক্তিশালী হয়েছিল এবং শেষ পর্যন্ত নির্বাচন ছাড়া, জনগণের সম্মতি ছাড়া এই দেশে একটা জবরদস্তি, কর্তৃত্ববাদী এবং ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা তার চূড়ান্ত রূপ নিয়েছিল। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা যত অগ্রসর হয়েছে ততই এই দেশে জাতীয় পুনর্গঠনের প্রশ্নটি তার গুরুত্ব তৈরি করেছে এবং জনগণের মধ্যে সেটা একটা ব্যাপক প্রভাব বিস্তারকারী রাজনৈতিক এবং কেন্দ্রীয় প্রশ্ন হিসেবে হাজির হয়েছে। রাজনীতি শাস্ত্রে একটা কথা আছে, when idea grips the society it becomes a material force। যখন একটা চিন্তা সমগ্র মানুষকে আচ্ছন্ন করে তখন সেটা বাস্তব শক্তিতে পরিণত হয়, রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। আজকে বাংলাদেশে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে জনগণ ভোট দিতে পেরেছেন এবং সেই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যে দলকে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত করেছে এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে, সংসদ নেতা হিসেবে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন জনাব তারেক রহমান, এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের এই জাতীয় পুনর্গঠনের প্রশ্নটিকে উপলব্ধি কেবল করেননি, তাকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রতি পদে পদে তার যে ভূমিকা রাখা সেটা রেখেছেন। অবশ্যই এই যে বাস্তবতার প্রয়োজন অনুযায়ী রাজনীতিকে পুনঃসজ্জিত করার যে ধারাবাহিকতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, যিনি তার ভূমিকার মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষের কাছে জীবন্ত অবস্থাতেই শ্রদ্ধেয় হয়ে উঠেছিলেন, তার ধারাবাহিকতা আছে। তারাও তাদের কালে এই ভূমিকা রেখেছেন। কিন্তু বাংলাদেশে বলা চলে এই যে জাতীয় পুনর্গঠনের প্রশ্নটি 14 সালের সম্পূর্ণ একটা নির্বাচনের আগেই যারা 153টি আসন নির্বাচিত ঘোষণা করেছিল, এরকম অভূতপূর্ব একটি অবস্থা তৈরি হয়েছিল। তারপরে এই প্রশ্ন বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপির মতো বড় রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা এই দেশে পরিবর্তনের জন্য ভিশন 2030, যেখানে সাংবিধানিক পরিবর্তনের প্রশ্ন ইঙ্গিত করেছিলেন। কিন্তু আমরা দেখেছি তার পরবর্তীকালে বাস্তবতা যে অনুযায়ী এগিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী সেই বাস্তবতাকে উপলব্ধি করেই প্রয়োজনীয় পরিবর্তন এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করার জায়গাগুলোকে
আমাদের সামনে হাজির করেছেন। তার ধারাবাহিকতাতেই এটা বলবো যে দলের পক্ষ থেকে তারা 27 দফা দিয়েছিলেন 2022 সালের 19শে ডিসেম্বর, এবং আমরা গণসংহতি আন্দোলন এবং আমাদের জোট গণতন্ত্র মঞ্চ আমরা যারা 14 দফা কর্মসূচি নিয়েছিলাম, আমরা যখন যুগপৎ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলাম আরও 39টি দল মিলে, আমরা তখন 31 দফা প্রণয়ন করেছি। সেটা ছিল পরিস্থিতির প্রয়োজনীয়তার জায়গা থেকে আরও এক ধাপ অগ্রসর অবস্থা। সেই লড়াই আমরা দেখেছি কিভাবে তৈরি হয়েছে। গুম, খুন, মামলা, হামলা, বিরোধী দলের সকল দল যারা লড়াই করেছেন কিভাবে হত্যা, নির্যাতন মুখোমুখি হয়ে এই সময়কাল পাড়ি দিয়েছেন, কিভাবে সংগ্রামে স্যাবোটাজ করে এক একটি আন্দোলনকে ধ্বংস করা হয়েছে। সেই সব পর্ব পাড়ি দিয়েই এই রাজনৈতিক লক্ষ্য কর্মসূচি মানুষের সামনে এসছে। এর আগের বক্তব্য আমরা বলার চেষ্টা করেছি যে এই যে জমিন পাটাতন, এই পাটাতন তৈরি হয়েছে বাংলাদেশের সকল মানুষের মধ্যে, যে এই রাষ্ট্র ব্যবস্থা না বদল ঘটলে বাংলাদেশ এগোতে পারবে না। আমরা একটা ক্রস রোডে দাঁড়িয়েছি, যে ক্রস রোডে বাংলাদেশ এগোবে না স্থবিরতার দিকে যাবে, এটা নির্ভর করছে জাতীয় পুনর্গঠনের উপরে, যে জাতীয় পুনর্গঠন রাজনৈতিক, অর্থনৈতিক এবং অবশ্যই সাংস্কৃতিক। ফ্যাসিবাদ এই সব ক্ষেত্রেই বাংলাদেশকে স্থবির, এমনকি একটা বিপর্যয় অবস্থা সৃষ্টি করার জায়গায় নিয়ে গিয়েছিল। সেই জায়গার লক্ষ্যে দাঁড়িয়েই যদিও তারা আমিরামি নির্বাচন করে সাময়িক সাফল্যে উৎফুল্ল ছিল, কিন্তু মানুষের মধ্যে তাদের ক্ষোভ কেবল দানাই বেঁধেছে। যে ক্ষোভের উদ্গীরণ আমরা দেখেছি। জি, আচ্ছা, ঠিক আছে, 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, ধন্যবাদ। তো এই ধারাবাহিকতাই জুলাইয়ের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। অবশ্যই প্রত্যেকটি আন্দোলনেই নেতৃত্ব থাকে, এবং সেই নেতৃত্ব যখন মানুষের কাছে গ্রহণীয় হয়ে ওঠে তখন সেই নেতৃত্ব সফল হয়। আমাদের ছাত্ররা সামনে এসেছিল, কিন্তু সেই আন্দোলনকে এই সমস্ত রাজনৈতিক দলগুলোই সমর্থন জানিয়েছে। আমি পরিষ্কার করে এখানে বলতে চাই, ইতিহাসের রেকর্ড হিসেবে 5ই জুলাই আমরা পরিষ্কারভাবে এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন ঘোষণা করেছি। 6ই জুলাই বিএনপি মহাসচিব তারা প্রেস কনফারেন্স করে এই আন্দোলনের প্রতি সমর্থন ঘোষণা করেছেন, এবং এই কথাগুলো রেকর্ডে থাকা দরকার। হ্যাঁ, একটা সময় এসে যখন ফ্যাসিবাদীরা বলল যে এটা বিরোধী দলের আন্দোলন, বিরোধী দল হাইজ্যাক করছে, তখন কৌশলগত কারণে রাজনৈতিক দলগুলো, আমি ব্যক্তিগতভাবে তার সাক্ষ্য দিতে পারি, বিএনপি মহাসচিবের সাথে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে আমাদেরকে এমনভাবে অবস্থান নিতে হবে যাতে করে ফ্যাসিবাদীরা পুরনো কৌশলে আন্দোলন ধ্বংস করতে না পারে। তারপরও আমরা দেখেছি কিভাবে তারা নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করে পর্যন্ত তারা গিয়েছে, রীতিমতো ব্রাশ ফায়ার করে মানুষ মেরেছে। এবং শহীদের সংখ্যা নিয়ে এই বিতর্ক খুবই অনাকাঙ্ক্ষিত, এটা মাঝখানে বলে রাখলাম। শহীদের প্রত্যেকটি সংখ্যা কেবল তারা সংখ্যা নয়, এক একটি মানুষ, এক একটি জীবন, এক একটি স্বপ্ন। সেই স্বপ্নের জায়গাগুলোকে আমরা যাতে সংরক্ষণ করি এবং তাদের মর্যাদা দেই, রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করি। আমি একটু দ্রুত করব। এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান এই রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তন তাকে আরও বেশি গভীর মানুষের আকাঙ্ক্ষায় পরিণত করেছিল, এবং তার রূপ হিসেবে আমরা সবাই মিলে এই প্রস্তাব দিয়েছিলাম। এ কথা আবারও বলতে, রেকর্ডের জন্য প্রস্তাব দিয়েছিলাম যে অন্তর্বর্তী সরকারের কাজ হবে এটাকে ফ্যাসিলিটেট করা, এই যে সকলের আকাঙ্ক্ষাকে ধারণ করা। ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, তার ইতিহাসটা এখানে রেকর্ড থাকা দরকার ছিল। যদিও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে, যেহেতু তিনি প্রতিটি বৈঠকে উপস্থিত ছিলেন, অনেক কথা বলেছেন। আমি দুটো বিষয় তুলব। 1 নম্বর বিষয় হচ্ছে ঐকমত্য কমিশনের কাজ ছিল ঐকমত্য তৈরি করা, এবং যখন প্রথম দিকে আলোচনা শুরু হলো এবং প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন 70 অনুচ্ছেদ সংবিধানে বদল হবে কিনা, তখন যখন আলোচনা ঠিক হলো, সেই দিনই ঠিক হয়েছিল দ্বিমত থাকলে কি সমাধান হবে, এবং সেই দিন বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে, কারণ রাজনৈতিক দলগুলো বলছিল 2টি এক্সেপশন রেখে আস্থা ভোট এবং বাজেট, অর্থ বিল, এই দুটো এক্সেপশন রেখে 70 অনুচ্ছেদ
করা। বিএনপি সহ আরও কয়েকটি দল বলেছিল আরও দুটো জিনিস যুক্ত করা দরকার, জাতীয় নিরাপত্তা এবং যুদ্ধ পরিস্থিতি, সংবিধান সংশোধন। তখন প্রশ্ন এসেছিল যে এখানে সমাধানের পদ্ধতি হবে নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে এবং দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে তাদের প্রসঙ্গ উত্থাপন করবেন, যে দল বিজয়ী হবেন তাদের চিন্তা তারা বাস্তবায়ন করতে পারবেন, এবং সেটাই জুলাই জাতীয় সনদে লেখা হয়েছে। দিস ইজ নাম্বার ওয়ান, ইট শুড বি রেকর্ডেড। নাম্বার টু, জুলাই জাতীয় সনদ নোট অফ ডিসেন্ট সহই আমরা স্বাক্ষর করেছি। প্রশ্ন ছিল সবাই যাবেন এবং যে দল বিজয়ী হবে তারা তাদের মতো করে করবেন। তারপরে আসলো বাস্তবায়নের প্রশ্ন। বাস্তবায়নের প্রশ্নে এসে হ্যাঁ, এটা ঠিক, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে 28শে জুলাই 2023 সালে আমরা সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা দাবি তুলেছিলাম, কিন্তু আমরা কখনোই এটা বলিনি যে আমরা যা বলেছি সেটাই বাস্তবায়ন করতে হবে। আমরা সবসময় বলেছিলাম যে একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত ছাড়া এই ট্রানজিশন এগোতে পারবে না। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ যে আজকে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছিল কিনা। আমরা দেখেছি বাস্তবায়ন প্রশ্নে যখন অনৈক্য, তখন ঐকমত্য কমিশন তাদের মতো করে কিন্তু একতরফা সিদ্ধান্ত দিয়েছেন এবং সেই সিদ্ধান্ত সকলের মধ্যে ঐকমত্য তৈরি করেনি। ফলে গণভোটে কে কিভাবে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তার অবস্থান কিন্তু প্রত্যেক দল নিজের মতো করে ব্যাখ্যা করেছে। কেউ জুলাই জাতীয় সনদের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার প্রস্তাব দিয়েছেন, কেউ হয়তো আদেশ বাস্তবায়নের জন্য বলেছেন। এই বিতর্ক আমরা নিজের মধ্যে করেছি। আমরা প্রশ্ন করতে চাই, জুলাই জাতীয় সনদ আমাদের প্রত্যেকের দাবি আছে, প্রত্যেকের আকাঙ্ক্ষা অনেক উচ্চ, কিন্তু জুলাই জাতীয় সনদেও যতটুকু আছে তার অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য যখন সংখ্যাগরিষ্ঠ দল ঘোষণা দেয়, তখন সেটাও বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। জুলাই জাতীয় সনদ লিখিত আছে, এখানে কারো এখান থেকে পিছিয়ে যাওয়ার জায়গা নেই। রক্তে লেখা দলিল, এই সংসদ জুলাই জাতীয় সনদের রক্তের জন্য আবদ্ধ। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাননীয় চিফ হুইপ বলছেন আরো 3 মিনিট বাড়িয়ে দেওয়া হলো আপনাকে। 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে প্লিজ। থ্যাংক ইউ। আমি 2 মাস ধরে তো কোনো কথা বলতে পারছি না। 5 মিনিট যে কথাটা বলতে চাই, রাজনৈতিক কাঠামোগত পরিবর্তন একটা অব্যাহত প্রক্রিয়া। সময়ের প্রয়োজনে, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যবস্থার প্রয়োজনেই রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের প্রশ্ন আসে। বাংলাদেশ 54 বছরের অন্তত একটা গুরুত্বপূর্ণ অংশ, বিশেষভাবে গত 17 বছর আমরা দেখেছি দিনে দিনে ক্রনিক ক্যাপিটালিজম, কিভাবে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে পোষ্য অর্থনীতি তৈরি হয়েছে, কিভাবে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ লুট করে নিজেদের ব্যক্তিগত পকেটে ঢোকানো আর বিদেশে পাচার করার জায়গা তৈরি হয়েছে। এই অর্থনৈতিক ব্যবস্থা যদি বহাল থাকে তাহলে বাংলাদেশ এগোতে পারবে না, এবং এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা একটা ফ্যাসিস্ট ব্যবস্থাকেই তার সাথে সঙ্গতিপূর্ণ করে তোলে। আমরা পরিষ্কারভাবে সে কারণে মনে করি অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক প্রশ্ন এই যে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এবং 31 দফা এবং তার পরবর্তীতে জুলাইয়ের এই যে প্রশ্ন, এবং আমরা যদি দেখি আমাদের যুগপৎ জোট এবং বিএনপির যে নির্বাচনী ইশতেহার, বাংলাদেশে একটা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবর্তনের জন্য দৃঢ় প্রতিজ্ঞা ঘোষণা করেছে। বাংলাদেশের প্রথম কথা হচ্ছে সামাজিক সুরক্ষা খাতকে এমনভাবে আনা হয়েছে যাতে আমাদের দেশের মানুষ আগে স্বস্তিতে থাকে। দ্বিতীয় কথা, মানুষের আয় যাতে বাড়ে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর একদিকে বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই দেশে আমরা দেখেছি এডিপি নেওয়া হয় কিন্তু এডিপি বাস্তবায়ন হয় না, অথবা প্রকল্প এমনভাবে নেওয়া হয় নানা রকম ইন্টারেস্ট গ্রুপ প্রকল্পের মধ্যে তাদের স্বার্থ চরিতার্থ করে। পুরো কাঠামোগত বদল আনা হচ্ছে, যে কাঠামোগত বদলে এই দেশে পাবলিক ইনভেস্টমেন্ট বাংলাদেশের যেমন জনগণের উপকার আসবে, তেমনি একই সাথে তা বেসরকারি বিনিয়োগকেও চাঙ্গা করবে, উৎসাহিত করবে। এই অর্থনৈতিক নীতি দর্শনে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি নেবে, কিন্তু কেবল সেটা অর্থনীতির আকারেই বড় নয়, একটা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা যেখানে দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, যারা গরিব মানুষ, তারা অন্তর্ভুক্ত হবেন এবং কেবল অন্তর্ভুক্ত নয়, নাগরিক মর্যাদায় বাঁচার মতো মর্যাদা নিয়ে থাকবেন। এই সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দৃষ্টান্ত
আপনাদের সামনে হাজির করে বলবো যে কিভাবে ডিরেকশন চেঞ্জ হচ্ছে। বিদ্যমান জ্বালানি সংকট চলছে আন্তর্জাতিক কারণে। আমরা এই সরকারকে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে একটা ক্রাইসিস কিভাবে অপরচুনিটিতে পরিণত হতে পারে, অপরচুনিটিতে পরিণত করার জন্য, সংকটকে সুযোগে পরিণত করার জন্য ইতিমধ্যেই দুটো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এক, ব্যাপেক্সকে শক্তিশালী করে রিগ কিনে আমাদের দেশে যে পরিমাণ গ্যাস আছে যা ইতিমধ্যেই নানাভাবে পুরনো। ধন্যবাদ মাননীয় সদস্য। একদম সর্বোচ্চ টাইম আপনাকে অ্যালোকেট করা হয়েছে অ্যামংস্ট অল দ্য মেম্বার্স। 1 মিনিট পাবেন। 1 মিনিট প্লিজ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে ট্রান্সফরমেশন। বাংলাদেশের এই ক্রাইসিসকে সম্পূর্ণভাবে আমাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য রিনিউয়েবল এনার্জি, এই যে নবায়নযোগ্য জ্বালানিতে ট্রান্সফার করা, এইটা একটা যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত। সুতরাং অর্থনৈতিক ব্যবস্থাকে জনগণের উপযোগী করে তোলার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা আজকে আমাদের দিশাটাকে কিংবা ডিরেকশনটাকে ঠিক করে দেয়। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেই শেষ করব, মাদক, নারী নির্যাতন আমরা কিভাবে এখান থেকে নাই করে দেব, সেই জায়গাটা বাংলা এই সরকারের গুরুত্বপূর্ণ জায়গা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফ্যাসিস্টরা কিভাবে বেঁচে থাকে, ঘৃণা উৎপাদন করে, বিভাজন করে। আজকে অনেকেই ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেন, কিন্তু ঘৃণা আর বিভাজনের রাজনীতির পুনরুৎপাদন করেন। আমরা দেখেছি এইখানে যত গণতান্ত্রিক কথা বলা হয় সোশ্যাল মিডিয়াতে তার। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশ